বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টক বা আরজেএসসি থেকে নিবন্ধন করতে হলে নিবন্ধনের পূর্বেই কতগুলো বিষয় আপনাকে সুনির্দিষ্ট করে রাখতে হবে। এর মধ্যে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রপোজড কোম্পানিজ নেম, অর্থাৎ আপনার কোম্পানির নাম কি হবে। কোম্পানির নামটি অবশ্যই একটি ইউনিক নাম হতে হবে। আপনার প্রস্তাবিত নামটি যদি নিবন্ধিত অন্য একটি কোম্পানির নামের সাথে 85%, 90% বা 95% মিলে যায়, তাহলে আপনি নিবন্ধন করতে গেলে জয়েন্ট স্টক কর্তৃপক্ষ আপনাকে ভেটো দেবে এবং নামটি পরিবর্তন করতে বলবে। নাম পরিবর্তন করা যায়, কিন্তু সেটা সময় সাপেক্ষ এবং একটু ঝামেলাপূর্ণ কাজ। তাই নাম নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আপনার নামটি যাতে অন্য কোম্পানির নামের সাথে, নিবন্ধিত নামের সাথে 80%, 85%, 90% বা 95% মিলে না যায়, সেই দিক অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর আসে কোম্পানির ঠিকানা, রেজিস্টার্ড অ্যাড্রেস। কোম্পানির ঠিকানা কোথায় দিবেন? কোম্পানির ঠিকানা যে কোনো একটি দিলেই হবে, এটি কেউ ভেরিফাই করতে যাবে না। আপনি চাইলে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন, অথবা যদি কমার্শিয়াল অ্যাড্রেস থাকে সেটিও ব্যবহার করতে পারেন। সেটি আপনার অভিরুচি, যে কোনো একটা ঠিকানা দিলেই হয়, এটা নিয়ে কোনো সমস্যা হয় না, এটা কেউ দেখতেও যাবে না। এরপর দেখতে হবে কোম্পানির ডিরেক্টর কতজন। একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কমপক্ষে 2 জন ডিরেক্টর দরকার হয় এবং ম্যাক্সিমাম 50 জন পর্যন্ত নেওয়া যায়। তবে আপনি 50 জন পর্যন্ত অনলাইনে নিবন্ধন করতে পারবেন না। 40 জন নিবন্ধিত হওয়ার পর 41-42 নম্বরের ডিরেক্টরদের ইনফরমেশনগুলো যখন আপনি এন্ট্রি করতে যাবেন অনলাইনে, তখন অনলাইন বারবার ডিনাই করতে থাকে। এই জন্য ডিরেক্টরের সংখ্যা সর্বোচ্চ 40-এর উপরে না যাওয়াটাই ভালো। এরপর কোম্পানির কাকে চেয়ারম্যান বানাবেন, কাকে ম্যানেজিং ডিরেক্টর বানাবেন, এই দুটি বিষয় অবশ্যই একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে দিতে হবে। কারণ চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের মতামতের উপর আপনার কোম্পানির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে। এই জন্য একটু ভালো, অ্যাক্টিভ এবং দায়িত্বশীল লোককে চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর বানালে আপনাদের জন্য ভালো হবে। এরপর ব্যাংক অ্যাকাউন্টটি কিভাবে পরিচালিত হবে সেটি একটি দেখার বিষয়। ব্যাংক অ্যাকাউন্ট সাধারণত চেয়ারম্যানের একক সিগনেচারে হতে পারে, ম্যানেজিং ডিরেক্টরের একক সিগনেচারে হতে পারে, অথবা চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর 2 জনের যৌথ সিগনেচারে হতে পারে, অথবা ওনাদের সাথে অন্য কোনো ডিরেক্টরে ইনক্লুড করতে পারেন। সেটা আপনাদের অভিরুচি, সেটা অবশ্যই ক্লিয়ার ভাবে আপনাকে উল্লেখ করতে হবে, যাতে কোম্পানির অ্যাকাউন্ট পরিচালনায় কোনো ধরনের সমস্যা না হয়। এরপর আসে কোম্পানির অথরাইজড ক্যাপিটাল বা প্রস্তাবিত মূলধন। প্রস্তাবিত মূলধনকে আমরা অনেকটা অনুমোদিত মূলধনও বলে থাকি। প্রস্তাবিত মূলধন কত দিবেন, অথরাইজ ক্যাপিটাল, সেটা অনেকটা আপনার ব্যবসার ধরনের উপর নির্ভর করে, অর্থাৎ আপনার কোম্পানির ব্যবসাগুলো কি হবে। যেমন যদি আপনি সাধারণ ছোটখাটো ট্রেডিং ব্যবসা করেন, তাহলে সেখানে 10 লাখ বা 20 লাখ দেখালেই হয়, 50 লাখ বা 1 কোটিও দেখাতে পারেন। যদি সেটা রিয়েল এস্টেট কোম্পানি হয়, যেহেতু জমি জমা বা ফ্ল্যাটের দাম অনেক বেশি, সেই ক্ষেত্রে রিয়েল এস্টেট কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 1 কোটি টাকা বা তার চাইতে ঊর্ধ্বে দেখালে ভালো হয়। এরপর যদি আপনার কোম্পানিটি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি হয়ে থাকে, তাহলে সেটার অথরাইজ ক্যাপিটাল আরও বেশি দেখাতে পারেন, 4-5 কোটিও দেখাতে পারেন। অথবা যদি আপনার কোম্পানিটি ব্যাংক বা ইন্স্যুরেন্স হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি 100, 150, 500 কোটি টাকা অথরাইজ ক্যাপিটাল দেখাতে পারেন। তবে অথরাইজ ক্যাপিটাল যত বেশি দেখাবেন, আপনার কোম্পানি রেজিস্ট্রেশন ফি ততই বেড়ে যাবে। সুতরাং অথরাইজ ক্যাপিটাল যাই দেন, সেটা অবশ্যই চিন্তা ভাবনা করে দিবেন এবং আপনার ব্যবসার ধরনের সাথে সামঞ্জস্য রেখেই সেটি করা উচিত। এরপর আসে পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন, অর্থাৎ কোম্পানি থেকে ডিরেক্টররা কি পরিমাণ শেয়ার কিনবে, কে কতটা শেয়ার কিনে নেবে, সেটা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। পেইড আপ ক্যাপিটাল খুব বেশি একটা দেখানোর প্রয়োজন নেই, কারণ পেইড আপ ক্যাপিটাল বেশি দেখিয়ে কোনো লাভও নেই বা কোনো লোকসানও নেই। তবে পেইড আপ ক্যাপিটালটা খুব বেশি না দেখানোই ভালো। সেটা মোটামুটি 1 লক্ষ, 2 লাখ বা 3 লাখের মধ্যে দেখালেই হয়। যদি আপনার কোম্পানি অনেক বড় আকারে, বড় পরিসরে হয়, সেই ক্ষেত্রে আপনি হয়তো 5 লাখ, 10 লাখ করে প্রতিজনের
পেইড আপ ক্যাপিটাল দেখাতে পারেন। যাই হোক, সেটা অবশ্যই চিন্তা ভাবনার বিষয় এবং চিন্তা ভাবনা করেই আপনাকে পেইড আপ ক্যাপিটালটা নির্ধারণ করতে হবে। কোন ডিরেক্টর কত শেয়ার নেবেন সেটা অবশ্যই চিন্তা ভাবনা করেই আপনারা নির্ধারণ করবেন। এরপর আসে নেচার অফ বিজনেস, অর্থাৎ আপনি কি ব্যবসা করবেন। ব্যবসার ধরনগুলো কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের মধ্যে অবশ্যই খুব পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। আপনি 50 থেকে 60টা ব্যবসার ধরন মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের মধ্যে উল্লেখ করতে পারবেন। এর বেশি করার দরকার নেই, কারণ আপনি ব্যবসা কয়টিই বা করবেন। আপনি যেই ব্যবসাগুলো করবেন, অর্থাৎ বিজনেসের মূল ফোকাস যেদিকে থাকবে, সেই ব্যবসার ধরনগুলো আপনি এক নাম্বার ক্লজের মধ্যে রাখবেন। এরপর যেগুলো ভবিষ্যতে করবেন বা করার চিন্তা ভাবনা আছে, করতেও পারেন নাও করতে পারেন, সেগুলো আপনি 2, 3, 4, 5, 6, 7 মধ্যে এভাবে রাখবেন। কারণ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের মধ্যে ব্যবসার ধরন 1 থেকে 7টি প্যারাগ্রাফের মধ্যেই সম্পন্ন করতে হয়। 8 এবং 9 নাম্বার যে প্যারাগ্রাফ আছে সেগুলো অটো রিপ্লেস হয়, সেগুলোতে আপনি হাত দিতে পারবেন না, সেগুলো এভাবেই মেমোরেন্ডামের মধ্যে অটো ভাবে রিপ্লেস হয়ে থাকে। এরপর আসে আপনার পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনগুলো অর্থাৎ প্রতিজন ডিরেক্টরের এই ইনফরমেশনগুলো লাগবে। সেগুলো হচ্ছে 1 নম্বরে নাম, 2 নম্বরে পিতার নাম, 3 নম্বরে মাতার নাম, 4 নম্বরে অ্যাড্রেস। অ্যাড্রেসটি প্রেজেন্ট বা পার্মানেন্ট যে কোনো একটি দিলেই হবে। এরপর আসে ডেট অফ বার্থ। এরপর আসে মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার কন্ট্যাক্ট নাম্বার একটি দিতে হবে, মোবাইল নাম্বার। এরপর ইমেল নাম্বার, অর্থাৎ আপনার একটি ইমেল অ্যাড্রেস লাগবে। এরপর আসে ইটিন সার্টিফিকেট নাম্বার। ইটিন সার্টিফিকেট নাম্বার হচ্ছে 12 ডিজিটের, যেটা সেই ইটিনের নাম্বার, ব্যক্তিগত নাম্বার আপনাকে এখানে বসাতে হবে। এরপর ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট কার্ড নাম্বার, এই দুটোর কোনোটাই যদি আপনার না থাকে সেক্ষেত্রে পাসপোর্ট নাম্বার আপনাকে অবশ্যই বসাতে হবে। এরপর আপনার লাগবে 1 কপি করে ছবি প্রতি ডিরেক্টরের এবং প্রত্যেক ডিরেক্টরের স্বাক্ষর লাগবে। এগুলো দিয়ে আপনাকে একটি মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এই দুটি সমন্বয়ে একটি গঠনতন্ত্র তৈরি করতে হবে এবং সেটিতে আপনার কোম্পানির সমস্ত ইনফরমেশন আমি যেগুলো আগে বলেছি সেগুলো খুব পরিষ্কারভাবে লিপিবদ্ধ করতে হবে এবং নিবন্ধনের জন্য আপনাকে জয়েন্ট স্টকে অ্যাপ্লাই করতে হবে।